এই মানচিত্রটির দিকে একবার ভালো করে তাকান। এটি হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের শক্তিশালী জাপান। দেখুন ঠিক কত বড় ছিল এই জাপানিজ এম্পায়ার। চীন, ফিলিপিন্স, কোরিয়া, নিউগিনি, বার্মা এই বিশাল ভূখণ্ড তখন ছিল জাপানের দাপুটে পদতলে। কিন্তু সময়ের চাকা ঘুরল অত্যন্ত নিষ্ঠুরভাবে। আর এই ছবিটা দেখুন, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের বিধ্বস্ত জাপান। একটি মাত্র ভুল সিদ্ধান্ত অজেয় জাপানকে নতজানু হতে বাধ্য করেছিল। আমেরিকার পার্ল হারবার বন্দরে হামলা করার পর শুরু হল জাপানের ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায়। জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে যখন পারমাণবিক বোমা ফেলা হল, তখন মুহূর্তের মধ্যে প্রায় 2 লক্ষ মানুষ জীবন্ত সমাধিস্থ হল। শেষ পর্যন্ত কোনো শর্ত ছাড়া জাপান পরাজয় মেনে নিতে বাধ্য হল। কিন্তু জাপানের আসল লড়াই তো শুরু হয়েছিল এর পর থেকে। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে একটি পঙ্গু রাষ্ট্র মাত্র কয়েক বছরের মধ্যে পৃথিবীর তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ইতিহাস আপনার জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। আজ শোনাব জাপান কিভাবে জিরো থেকে হিরো হল সেই অলৌকিক ইতিহাস। যুদ্ধের পর জাপানের অর্থব্যবস্থা ছিল পুরোপুরি ধ্বংস। খাদ্যের হাহাকার, আকাশছোঁয়া বেকারত্ব আর মাটির সাথে মিশে যাওয়া কলকারখানা ও হাসপাতাল। পশ্চিমা বিশ্বের চাপে তারা নতুন করে সেনাবাহিনীও তৈরি করতে পারছিল না। সবাই ভেবেছিল জাপান আর কোনোদিন উঠে দাঁড়াতে পারবে না, কিন্তু তারা ভুলে গিয়েছিল জাপানিদের অদম্য ইচ্ছাশক্তির কথা। আমেরিকার বিখ্যাত ইকোনমিস্ট মিল্টন ফ্রিডম্যান একবার একটি বিতর্কিত কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, যদি কোনো দেশকে দ্রুত উন্নত করতে চাও, তবে সেই দেশে বোমা বর্ষণ করো। শুনতে অদ্ভুত লাগলেও জাপানের ক্ষেত্রে এই কথাটি অক্ষরে অক্ষরে সত্যি হয়েছিল। 1945-এর সেই পারমাণবিক ধ্বংসলীলার পর জাপান এমন এক অবিশ্বাস্য গতির উন্নতি শুরু করল যে সারা পৃথিবী অবাক হয়ে তাকিয়ে থাকল। আজ $4.9 ট্রিলিয়ন এক বিশাল অর্থনীতি নিয়ে জাপান। কিন্তু প্রশ্ন হল, এটা সম্ভব হলো কিভাবে? আপনি জানলে অবাক হবেন যে আমেরিকা জাপানকে মাটির সাথে মিশিয়ে দিতে চেয়েছিল, সেই আমেরিকাই আবার জাপানকে টেনে তুলতে সাহায্য করেছিল। তবে মনে রাখবেন, আন্তর্জাতিক রাজনীতিতে আমেরিকা নিজের স্বার্থ ছাড়া এক পাও এগোয় না। যুদ্ধের পরপরই শুরু হল আমেরিকা ও রাশিয়ার মধ্যে স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ার। রাশিয়া চাইছিল সারা বিশ্বে কমিউনিজম ছড়াতে, আর আমেরিকা চাইছিল ক্যাপিটালিজম বা পুঁজিবাদ রক্ষা করতে। চীন এবং কোরিয়াতে যখন কমিউনিস্টদের প্রভাব বাড়তে শুরু করল, আমেরিকা ভয় পেল যে প্যাসিফিক রিজিয়নে তাদের কোনো বন্ধু দেশ থাকবে না। ঠিক এই কারণেই আমেরিকা জাপানকে নিজেদের স্বার্থে একটি শক্তিশালী ডেমোক্র্যাটিক বা গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর করার পরিকল্পনা করল। জাপানের আত্মসমর্পণের পর দেশটির দায়িত্ব দেওয়া হল জেনারেল ডাগলাস ম্যাকআর্থারের ওপর। তার নির্দেশে যুদ্ধপরাধীদের শাস্তির জন্য ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল হল। তৎকালীন প্রধানমন্ত্রী তোজো সহ আরও 6 জনকে ফাঁসি দেওয়া হল। ভেঙে ফেলা হল রাজতন্ত্র, বদলে আনা হল গণতন্ত্র। এমনকি নতুন সংবিধানের আর্টিকেল 9-এ লিখে দেওয়া হল যে জাপান আর কোনো দিন নিজস্ব সেনাবাহিনী রাখতে পারবে না। ফলে জাপানের আর কোনো প্রতিরক্ষা খরচ রইল না। তারা তাদের সমস্ত সম্পদ ও অর্থ ব্যয় করতে পারল দেশের উন্নতির পেছনে। জাপানকে টেনে তোলার প্রথম ধাপ ছিল কৃষিকাজ, কিন্তু সেখানে বাধা ছিল পুরনো জমিদারি প্রথা। ধনী জমিদাররা শহরে বসে গরিব চাষিদের শোষণ করত। আমেরিকা এখানে এসে এক যুগান্তকারী ল্যান্ড রিফর্ম বা ভূমি সংস্কার আইন পাশ করল। জমিদারদের জমি সরকার কিনে নিয়ে নামমাত্র মূল্যে সেই চাষিদের কাছে বিক্রি করল, যারা সেখানে কাজ করত। ফলে চাষিরা যখন জমির মালিক হল, তাদের কাজের উৎসাহ শতগুণ বেড়ে গেল। আমেরিকান টেকনোলজির ছোঁয়ায় জাপানের কৃষি বিপ্লব শুরু হল। শুধু কৃষিতেই থেমে থাকেনি জাপান, তাদের লক্ষ্য ছিল ইন্ডাস্ট্রি। আগে জাপানের সমস্ত ব্যবসা নিয়ন্ত্রণ করত জাইবাৎসু নামের কিছু প্রভাবশালী ধনী পরিবার। আমেরিকা ও জাপানিজ সরকার মিলে এই জাইবাৎসু প্রথা ভেঙে দিল, যাতে সাধারণ মানুষ ব্যবসা করার সুযোগ পায়। আমেরিকা জাপানকে $2.2 বিলিয়ন আর্থিক সাহায্য করল। শুধু তাই নয়, জাপানি পণ্য বিক্রির জন্য আমেরিকা তাদের নিজেদের বিশাল বাজার উন্মুক্ত করে দিল। ফলে জাপানের কলকারখানাগুলো রাত দিন এক করে পণ্য উৎপাদন করতে শুরু করল। এই উত্থানের প্রধান কারিগর ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শিগেরু ইয়োশিদা। তিনি ইয়োশিদা ডক্ট্রিন তৈরি করলেন, যেখানে নিশ্চিত করা হল যে আমেরিকা জাপানকে সুরক্ষা দেবে, আর জাপান সেই সুযোগে নিজেদের ইকোনমিকে চাঙ্গা করবে। তিনি গঠন করলেন MITI, মিনিস্ট্রি অফ ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি।
এই মিনিস্ট্রি ব্যাংক লোন সহজ করল এবং কোম্পানিগুলোকে প্রচুর সুযোগ সুবিধা দিতে শুরু করল। ইন্ডাস্ট্রি চালাতে তো দক্ষ লোক দরকার, তাই জাপান তাদের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন এনে ইঞ্জিনিয়ারিং ও টেকনিক্যাল শিক্ষাকে সবার ওপরে রাখল। কর্মীদের জন্য আনা হল লাইফ টাইম এমপ্লয়মেন্ট গ্যারান্টি এবং ইনসেন্টিভ সিস্টেম। জাপানি কর্মীরা জানত কোম্পানি ভালো করলে তাদের ভবিষ্যৎও সুরক্ষিত। এই লয়্যালটি বা আনুগত্যই জাপানি কোম্পানিগুলোকে বিশ্বসেরা করে তুলল। জাপানের ভাগ্যের চাকা আরও দ্রুত ঘুরল ১৯৫০ সালের কোরিয়ান যুদ্ধের সময়। এই যুদ্ধ জাপানের জন্য শাপে বর হয়ে এলো। যুদ্ধের জন্য আমেরিকার বিপুল পরিমাণ রসদ ও যন্ত্রপাতির প্রয়োজন ছিল। তারা জাপানকে তাদের সাপ্লাই হাব হিসাবে বেছে নিল। জাপানের কলকারখানাগুলো আমেরিকান অর্ডারে উপচে পড়ল। এই যুদ্ধ জাপানের পকেটে ডলারের জোয়ার এনে দিল। যুদ্ধের সেই বুস্টকে কাজে লাগিয়ে সনি, টয়োটা, প্যানাসনিকের মতো কোম্পানিগুলো বিশ্ব কাঁপাতে শুরু করল। ১৯৫৩ থেকে ১৯৬৫ সাল পর্যন্ত জাপানের জিডিপি গ্রোথ ছিল অবিশ্বাস্য ৯%। আমাদের বাবা দাদাদের কাছে জাপানি রেডিও বা ঘড়ি মানেই ছিল পরম নির্ভরতার প্রতীক। জাপানিরা প্রমাণ করল যে তারা শুধু সস্তা জিনিস বানায় না, তারা বিশ্বের সেরা কোয়ালিটির জিনিস বানায়। ১৯৬০ সালে ইনকাম ডাবল স্কিমের মাধ্যমে জাপানিদের আয় রাতারাতি দ্বিগুণ হয়ে গেল। ১৯৫০ সালে যে দেশের অর্থনীতি ছিল মাত্র $১৩ বিলিয়ন, ১৯৯৫ সালে তা পৌঁছে গেল $5.5 ট্রিলিয়ন। ২৫ বছরে এই ৪০০ গুণ উন্নতিকে ইতিহাসবিদরা ইকোনমিক মিরাকেল বলেন। জাপান প্রমাণ করেছে যে সম্পদ বা সেনাবাহিনী বড় কথা নয়, একটি জাতির শৃঙ্খলা, পরিশ্রম আর আত্মবিশ্বাস থাকলে ছাই থেকেও ফিনিক্স পাখির মতো ডানা মেলে ওড়া সম্ভব। বন্ধুরা, জাপানের এই জিরো থেকে হিরো হওয়ার ইতিহাস আপনাদের কেমন অনুপ্রাণিত করল? ভিয়েতনাম যুদ্ধের সেই ভয়াবহ ইতিহাস নিয়ে কি আপনারা ভিডিও চান? কমেন্টে অবশ্যই জানান।